18,57,000 পরীক্ষার্থী নিয়ে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থীদের চাপমুক্ত রাখতে সচেতন সরকার। চট্টগ্রাম নগরে দাপিয়ে বেড়াচ্ছে 60,000 ব্যাটারি চালিত অটোরিকশা। সংকটকালে বিদ্যুৎ খেকো এই যানের বিরুদ্ধে নেই কার্যকর ব্যবস্থা। এবং জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পর্যটন জেলা শ্রীমঙ্গলে। ব্যবসায়ীদের চোখে অনিশ্চয়তার অন্ধকার। আজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। আর দাখিল পরীক্ষা শুরু হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় দিয়ে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সূচি অনুযায়ী এসএসসি তত্ত্বীয় পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হলেও পথের ভোগান্তি এড়াতে অনেকে কেন্দ্রে এসেছে 2 থেকে 3 ঘন্টা আগে। এবছর মোট পরীক্ষার্থী 18,57,344। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে প্রথমবারের মতো কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। প্রথম বোর্ড পরীক্ষা হওয়ায় অনেক শিক্ষার্থীর মাঝেই কাজ করছে আনন্দ উত্তেজনা। একই সঙ্গে রয়েছে কিছুটা ভয় ও চাপ। অভিভাবকরাও সন্তানের সফলতা কামনায় কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। যেহেতু প্রথম পরীক্ষা এই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে, এছাড়া আর কোনো ফিলিংস আপাতত হচ্ছে না। আমার প্রিপারেশন ভালো, বাকি সবার জন্য দোয়া করতেছি। সবার প্রিপারেশন অনেক ভালো চলতেছে। আমাদের সবার মধ্যে কনফিডেন্স আছে যে আমরা সবাই ভালো পারবো। এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জানাতে আমাদের সাথে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই, আমাদের সহকর্মী আছেন মনিরুল সোহাগ, আছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সোহাগ, আর ঘণ্টাখানিক পরেই তো এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। তো যারা প্রথম বোর্ডের আওতায় পরীক্ষা দিচ্ছে, নিশ্চয়ই তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে। তো জানাবেন যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখানকার পরিবেশ এবং তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য কী কী নির্দেশনা রয়েছে, এছাড়াও সেখানকার পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত কী তথ্য আছে জানাবেন। যে প্রথম ধাপের সবচেয়ে বড় পরীক্ষা এটি, এবং এটি নিয়ে কিন্তু দীর্ঘ সময়ের যে প্রস্তুতি সেটি রয়েছে। সেই প্রস্তুতি শেষে যারা এসেছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের প্রস্তুতি ভালো, এবং অভিভাবকরা মূলত জানিয়েছেন যে আশানুরূপ প্রস্তুতি তারা নিয়েছেন। এবং সরকারি যে ব্যবস্থাপনা আছে, যারা সকাল সকাল এসেছে, অর্থাৎ এবছর কিন্তু কেন্দ্রে বেশ আগেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ 10টায় পরীক্ষা শুরু হলেও 8:30টায় কিন্তু কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছে, এবং 8:30টা থেকেই কিন্তু আমরা দেখেছি এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা প্রবেশ করছে। এবং সকালে যারা এসেছেন তারা আসলে যানজট মুক্তভাবে কেন্দ্রগুলোতে পৌঁছাতে পেরেছেন, এদিক থেকে স্বস্তির কথা তারা জানিয়েছেন। এবং সরকারি যে উদ্যোগ রয়েছে, যে ব্যবস্থাপনা রয়েছে, এখন পর্যন্ত তারা বলছেন যে সেটিতে তারা এক ধরনের স্বস্তি অনুভব করছেন, এবং কোনো ধরনের জটিলতা এখন পর্যন্ত এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে সকল অভিভাবক এসেছেন তাদের সন্তানদের নিয়ে, তাদের মধ্যে থেকে সেরকম পাওয়া যায়নি। তো সব মিলে আমরা রাজধানীর বিভিন্ন এলাকার যে সকল চিত্র জেনেছি, মূলত অনেক সময় দেখা যায় যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে অনেকের দেরি হয়ে যায়, সেক্ষেত্রে প্রবেশ করতে পারে না। এক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকেও সচেতন করা হয়েছে যে যাতে আগেই কেন্দ্রগুলোতে চলে আসে, এবং সকালে যানজট কম থাকে। এখন পর্যন্ত আসলে সেই ভোগান্তিটি পাওয়া যায় না। আপনি জানেন যে বছর পরীক্ষার কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের নকলের আশ্রয় যাতে কেউ নিতে না পারে সে বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনার দিক থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সহ, অর্থাৎ পুরো দেশ মনিটরিং এর মধ্যে নিয়ে আসার যে চেষ্টা, সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে রয়েছে। এবং মানসিকভাবে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে সেই বিষয়টিও কিন্তু সরকারের পক্ষ থেকে গতকালও কিন্তু এটি সংবাদ সম্মেলন করে সবার কাছে সেই বার্তা পৌঁছানো হয়েছে যে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে এবং আনন্দের সাথে যাতে পরীক্ষা অংশ নেয়, সেই চিত্রই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। আমাদের সাথে একজন অভিভাবক রয়েছে, তার সন্তানকে কিছুক্ষণ আগে কেন্দ্রে আপনি প্রবেশ করিয়ে দিলেন। কি দেখছেন এখন পর্যন্ত, এবং কোনো ধরনের জটিলতা পড়েছেন নাকি সবকিছুই স্বাভাবিক বা সুষ্ঠুভাবে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, সবকিছুই পরিবেশ সুন্দর, ডিসিপ্লিন, রাস্তাঘাট পরিচ্ছন্ন, আশপাশের নিরাপত্তা যথেষ্ট ভালো। আমরা পুলিশ বাহিনীকে দেখলাম আশপাশে ডিউটি পালন করতে, কোনো প্রবলেম হচ্ছে না, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। আমরা আশা করছি 2026 সালের এসএসসি পরীক্ষা ভালো কিছুই বয়ে আসবে।
যারা পরীক্ষা দিচ্ছে তারা এর আগে পিএসসি তারপরে অষ্টম শ্রেণী বিভিন্ন সময় পরীক্ষা দেয়া নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল নানা কারণে। সেক্ষেত্রে প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে কিনা, আবার নবম শ্রেণীর পরে নতুন ধরনের সিলেবাস বা পদ্ধতি সব মিলে আসলে কি অবস্থা? এক কথা একটা অনিশ্চয়তা ছিল আমাদের অভিভাবকদের মধ্যে। যেমন এই ব্যাচ যারা এবছর পরীক্ষা দিচ্ছে ওদের পিএসসি পরীক্ষা হয়নি, একইভাবে অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষাও হয়নি। এসএসসি পরীক্ষাটা এরকম ভার্সনে হওয়ার কথাই ছিল না, একটা অটো কিভাবে জানি সিস্টেমে পাস হওয়ার কথা ছিল। তো শেষ পর্যন্ত এসে এক বছর আমরা পেলাম, মানে ক্লাস 10-এর সিলেবাসটা শর্ট সিলেবাসে ওরা পরীক্ষা দিচ্ছে। যথেষ্ট প্রস্তুতি ভালো, আমরা চেষ্টা করেছি পুরো সিলেবাসটাকেই ক্লাস 9 এবং 10-এর আমার মানে বাচ্চাকে পড়িয়েছি আমরা। তো আশা করি কোনো প্রবলেম হবে না এবং যথেষ্ট ভালো পরীক্ষা দিবে, এটা আমাদের বিশ্বাস, এবং ভালো ফলাফল হয়ে আসবে। ধন্যবাদ। সাথী, আপনি শুনছিলেন একজন অভিভাবকের কথা। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন বোর্ডে তাদের কর্মকর্তারা কিন্তু তদারকি করছেন বিভিন্ন পর্যায় থেকে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে তারাও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং পুরো দেশের উপর তাদের যে নজরদারি বা যে তথ্য আদান প্রদান বা খোঁজ রাখা সেটিও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আমরা হয়তো পরের ঘন্টার যখন আমরা দর্শকদের সাথে সরাসরি যুক্ত হব নিশ্চয়ই তখন হয়তো আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো। তো এই ছিল এই মুহূর্তের খবর। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ। আমরা রাজধানীর খবর শুনছিলাম, এবার জানবো সিলেটের খবর। সিলেটে আছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাওহিদ, আমরা এর আগে আমাদের সহকর্মীর কাছ থেকে যেমনটা জানছিলাম যে অনেকে পরীক্ষা কেন্দ্রের ভোগান্তি এড়াতে অনেক আগেই কিন্তু কেন্দ্রে চলে এসেছে। তো সিলেটের আপনি যেখানে আছেন সেই কেন্দ্রের পরিবেশ এবং তারা ঠিকমতো পৌঁছেছে কিনা পরীক্ষার্থীরা সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। সাথী, সারা দেশের মতো সিলেটেও কিন্তু আজকে 10টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আমরা এখন রয়েছি সিলেটের কেন্দ্র 6-এ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এখানে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে এবং আপনাকে কিছু পরিসংখ্যান দিতে চাই। আপনি জানেন এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। আপনারা দেখছেন যে অভিভাবক যারা তাদের সাথে আমরা কথা বলেছি। তো বোর্ড সূত্রে যেটি জানা গেছে যে 2026 সালে এসএসসি পরীক্ষায় মোট 89,421 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 35,530 জন ছাত্র এবং ছাত্রী 53,891 জন। এবার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে মানবিক বিভাগে সর্বাধিক 58,032 জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে 25,158 এবং ব্যবসা শিক্ষা বিভাগে 6,231 জন পরীক্ষার্থী। জেলা ভিত্তিতে হিসেব করলে সিলেট জেলায় সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে যারা 35,331 জন। এছাড়া মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং এই 4টি জেলায় 973টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 225টি কেন্দ্রে পরীক্ষা দেবে। সিলেটের গত এক দশকের যে পরিসংখ্যান সেটি বিশ্লেষণ করলে দেখা গেছে যে 2021 সালে সর্বোচ্চ 1,21,111 জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে 2026-এ এসে তা 89,000-এ নেমে এসেছে। এই বছর মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এবং সেটি চলবে 20 মে পর্যন্ত লিখিত পরীক্ষা, এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষাগুলো চলবে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা 7 জন থেকে 14 জনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে গত রাতে সিলেটে ঝড় বৃষ্টি হয়েছে এবং সেই ঝড় বৃষ্টির কবলে শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা অনেকটা চিন্তিত ছিলেন কিভাবে সকালে পরীক্ষায় বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তবে সকালের চিত্রটা ভিন্ন, আবহাওয়া ভালো ছিল, তাই সময় মতো সকলে উপস্থিত হতে পেরেছেন। সকলেই প্রত্যাশা করছেন পরীক্ষাটা ভালো হবে। এই ছিল আমার কাছে সবশেষ। সাথী, ধন্যবাদ তাওহিদ। আমরা সিলেটের খবর শুনছিলাম, এবার চট্টগ্রামের খবর শুনবো সহকর্মী শহীদুল ইসলাম শহীদের কাছ থেকে। শহীদ, আপনি তো চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন, তো জানাবেন সেখানের পরিবেশ এবং পরীক্ষার্থীরা আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কি বলছে অভিভাবকরা সব মিলিয়ে? চট্টগ্রাম থেকে এবার চট্টগ্রামের যে শিক্ষা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,30,668 জন পরীক্ষার্থী এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পরীক্ষার্থীরা কেন্দ্রে
এবং পরীক্ষার যে কেন্দ্রে সেই কেন্দ্রে আসলে ঢুকছেন। আমরা এখানকার যারা পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা বলছেন যে সব ঠিকঠাক এবং শান্তিপূর্ণ পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তারা আসলে ঢুকছেন। আর আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু আরও 4-5টা জেলা আসলে এখানে পরীক্ষার্থীরা অংশ নেয়। সেই হিসেবে বলা যায় চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের পরীক্ষার্থীরা আসলে পরীক্ষায় অংশ নেয়। এবং এবারের এসএসসি পরীক্ষায় কিন্তু চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক, চট্টগ্রাম বিভাগের মধ্যে যে চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক আসলে পরীক্ষার্থী অংশ নিচ্ছে, প্রায় 92,000-এর কিছু বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। তবে চট্টগ্রামে যে এবার এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় গতবারের চেয়ে আসলে 10,259 জন কম এবং বিভিন্ন কারণে আসলে এবার পরীক্ষা অংশ নিতে পারছেন না 29,000 প্রায় 542 জন শিক্ষার্থী। তারা, আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এইসব যে 29,542 জন পরীক্ষার্থী অংশ নিতে পারছে না, তারা আসলে নানা কারণে অংশ নিতে পারছেন না এবং তারা বলছেন যে টেস্ট পরীক্ষা আসলে অ্যালাও হয় না, সেই জন্য আসলে তাদের পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ নেই। এছাড়াও আপনি যা আরেকটা তথ্য জানিয়ে দেন, এবার পরীক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে ছাত্রের সংখ্যার দিক দিয়ে ছাত্রীর সংখ্যা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আসলে সর্বাধিক। এবং এই পরীক্ষায় যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা এবং নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা জানি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চট্টগ্রাম নগরের জন্য আসলে প্রায় 76টি ভিজিলেন্স টিম মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যে 66টি সাধারণ ভিজিলেন্স টিম এবং 10টি বিশেষ ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে পরীক্ষার যে কেন্দ্রের আশপাশে এবং 200 গজের মধ্যে 144 দ্বারা জারি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা হলে আসতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। এছাড়াও আমরা জানি যে এখানকার যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আসলে 14টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য, যাতে করে তারা নকলমুক্ত এবং প্রশ্ন পাশের যে একটা অভিযোগ থাকে সবসময়, এবং যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধেও আসলে শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে, যাতে করে তারা আসলে নিশ্চিন্তে এবং পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে আসলে পরীক্ষায় অংশ নিতে পারে। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এবার পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায়ী শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তারপরে আসলে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষার্থী, তারা আসলে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা রয়েছেন। এবং এরপরে মানবিক, অর্থাৎ বলা যায় চট্টগ্রামের ব্যবসায় শিক্ষার যে বিভাগ রয়েছে, সেই বিভাগ থেকে আবার সবচেয়ে সর্বাধিক পরীক্ষার্থী আসলে এবার এসএসসি পরীক্ষায় আসলে অংশ নিচ্ছেন। এছাড়াও পরীক্ষাতে আমরা দেখেছি এখানে যে রাস্তা, যে রোডে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং যাতে পরীক্ষায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে পারে, সেই হিসাবে শিক্ষা বোর্ড থেকে আসলে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই হিসেবে আসলে নানা উদ্যোগ নিয়েছে আসলে প্রশাসন। একটু পরে চট্টগ্রাম জেলা প্রশাসক এখানে আসবেন এবং এখানকার তদারকি কার্যক্রম চালাবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ শহীদুল। আমরা আবারও এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানবো। আমাদের আরেক সহকর্মী আছেন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্কুল কেন্দ্রে আছেন মঞ্জুমা আফরোজ নীলিমা। শুনবো তার কাছ থেকে। মঞ্জুমা, পরীক্ষা তো শুরু হয়ে আরও কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। তো কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? আর এবার যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষার নিশ্চিতে কিন্তু যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে ব্যাপারে শিক্ষার্থীরা কতটা সচেতন জানাবেন? তাদের আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, অভিভাবকরা কি বলছে, সব মিলিয়ে। সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে, এবং এখানে কিন্তু অভিভাবকদের অনেক ভিড় দেখা যাচ্ছে। এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হলেও কিন্তু সকাল 7টা থেকে অনেকে আবার 6টার দিকেও রওনা হয়েছে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য। তীব্র যানজট আসলে এড়িয়ে তারা চাচ্ছিল একটি শান্তিপূর্ণ পরিবেশ আসলে পরীক্ষাটি দেওয়ার জন্য। এবং 30 মিনিট নিম্নপক্ষে কিন্তু 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে, এবং কারো যদি দেরি হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিবেচনায় কিন্তু পরীক্ষার্থী দেরি করলে তার তথ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতিও কিন্তু এখানে দেওয়া হবে। এখানে কিন্তু 5টি স্কুলের পরীক্ষা এখানে হচ্ছে, তার মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার এবং সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছেন। এবং কেন্দ্রের বাহিরে কিন্তু পরীক্ষার্থী অভিভাবক যাতে জটলা বেঁধে না থাকে, এটার জন্য কিন্তু কঠোর ব্যবস্থা এবং নির্দেশনাও কিন্তু এখানে রয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইক এবং সিসি ক্যামেরা ব্যবহার করা হবে, এবং পরীক্ষার শুরুতেই কিন্তু টয়লেটগুলোতে তল্লাশি কথাও কিন্তু আমরা জেনেছি। এবং এখানে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরিবহনে অবশ্যই পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে, এবং ট্রাক থেকে প্রশ্নপত্র বের করার সময় কিন্তু ট্যাগ অফিসারের উপস্থিতিও এখানে বাধ্যতামূলক। আপনি যেটা বলছিলেন আসলে সাথী, অনিয়ম প্রতিরোধে এখানে কিন্তু ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে, যেটা প্রত্যেকটি কেন্দ্রে থাকবে। 560টি কেন্দ্র রয়েছে, 560টি কেন্দ্রেই কিন্তু এরকম ভ্রাম্যমাণ ছোট ছোট টিম গিয়ে ভিজিট করবে, এবং যারা বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করবে এবং যে কোনো ধরনের অনিয়ম কিন্তু রক্ষা করার ক্ষেত্রে এখানে
তারা যে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তারা নেবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের অনেকেই কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা বলেছেন আসলে তীব্র যানজট এড়াতে এবং এখানে যে বাহিরে যে আসলে সবাই দাঁড়িয়ে থাকে এটার জন্য কিন্তু অনেক তাদের একটু অস্বস্তি হচ্ছে এবং কষ্টই হচ্ছে, কারণ তারা কিন্তু তাদের মানে সন্তানদের জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ নীলিমা। মেহেরপুরে লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আর এই ভোগান্তিতে কী ধরনের প্রভাব পড়ছে জনজীবনে? পাশাপাশি তো একই সাথে এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, তো জানাবেন যে সব মিলিয়ে মানুষের ভোগান্তি কতটা চরমে পৌঁছেছে? আসলে যেমনটি বলছিলেন, একদিকে কিন্তু চলছে তীব্র জ্বালানি সংকট, তারপরে আবারও শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং, যার প্রভাব কিন্তু পড়েছে জনজীবন থেকে শুরু করে ফসলের মাঠ, কলকারখানা থেকে সবখানেই কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা যদি বলি যে জ্বালানি সংকটের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুতের যে আওতাধীন এলাকা রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এই লোডশেডিং কিন্তু খুব বেশি আকারে দেখা দিয়েছে। শহরে সেই লোডশেডিংটা অনেকটা কম থাকলেও গ্রাম অঞ্চলে কিন্তু অতি তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে দিন রাতে প্রায় 8 থেকে 9 ঘন্টা কিন্তু পল্লী বিদ্যুতের সেই গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ থাকছে না, যার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে আজকে থেকে কিন্তু শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন যে এখন তীব্র তাপদাহ চলছে, ভ্যাপসা গরম চলছে। এই গরমের ফলে কিন্তু আরও লোডশেডিংয়ের আরও বেশি নাকাল করছে তাদেরকে, যার কারণে তারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারছে না এবং তার ফলে তারা যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কিত রয়েছে। পাশাপাশি আমাদের এখানে কিন্তু এখন বোরো আবাদের সিজন চলছে। সাধারণত একদিন পরপর কিন্তু এই বোরো ধানের কৃষকদের জমিতে সেচ দিতে হয়। সাধারণত যে তেল পাম্পগুলো দিয়ে সেচ প্রদান করে জমিতে, সেগুলোতে তেল সংকটের কারণে তারা কিন্তু সেই সেচ দিতে পারছে না। তাদের একমাত্র ভরসা ছিল যে আসলে তারা বিদ্যুৎ চালিত সেচ পাম্প দিয়ে সেই সেচ কার্যক্রমগুলো করবে, সেখানেও তারা চিন্তার ভাঁজ পড়েছে বিদ্যুৎ না থাকার কারণে। সব মিলিয়ে আসলে মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে আছে এই লোডশেডিংয়ের কারণে। এই ছিল মেহেরপুর থেকে লোডশেডিংয়ের সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ কাজল। বিদ্যুৎ সংকটে যখন চট্টগ্রামবাসী নাকাল, তখন সেই বিদ্যুৎ খরচ করেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা। নামমাত্র অভিযানে কিছু অটোরিকশা জব্দ করা হলেও পরক্ষণেই আবার তা ফিরছে সড়কে। গ্রিডের বড় একটি শক্তি অটোরিকশার পেটে যাওয়ায় কমছে না লোডশেডিং। এই চিত্র চট্টগ্রামের। নগর দাপিয়ে বেড়াচ্ছে এরকম 60,000 ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিটি রিকশার ব্যাটারি চার্জে লাগে 8 থেকে 10 ঘন্টা। প্রতিদিন খরচ হয় গড়ে 8 থেকে 10 ইউনিট বিদ্যুৎ। আমাদের গ্যারেজে আছে প্রায় 40টার মতো রিক্সা। এখানে অনেকগুলোই গ্যারেজ আছে, এগুলো সব গ্যারেজে রিক্সা। রাতে হলে 7 ঘন্টা, দিনে হয় 4 ঘন্টা, 11 ঘন্টা চার্জে হয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে, তখন ব্যাটারি চালিত অটোরিকশার কারণে চট্টগ্রামে মিলছে না তার সুফল। গ্রিডের শক্তির বড় একটি অংশই ব্যয় হচ্ছে অবৈধ এই বাহনের চার্জে, যা গ্রিডে তৈরি করছে বাড়তি চাপ। ফলশ্রুতিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। মোটর রিক্সা যেগুলো আছে ওগুলো কিন্তু এই কারেন্টের মাধ্যমে চার্জ দেওয়া হয়, তো ওগুলার কারণে দেখা যায় যে লোডশেডিংটা আরও যে হারে হওয়ার কথা তার থেকে আরও দ্বিগুণ হারে হচ্ছে। তো সব মিলে আসলে সাধারণ জনগণই এটা ভুক্তভোগী। এরা ইসি চালাইতেছে, ইসি ব্যবহার করতেছে গাড়িতে, বাড়িতে, এগুলো কি মানে কোনো সমস্যা হইতেছে না। সমস্যা কারণে মানে ঘুরে বেড়ে দেখলে সমস্যা। অভিযোগ, এসব অটোরিকশা নিয়ন্ত্রণে নেই কোনো তদারকি। মাঝে মধ্যে অভিযান চললেও তা শুধু জরিমানায় সীমাবদ্ধ থাকায় কমছে না দাপট। এখনই অবৈধ এই বাহন বন্ধে ব্যবস্থা নেওয়া না হলে নগরীর জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে, শঙ্কা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। হামের প্রাদুর্ভাব রোধে দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কার্যালয়ে টিকা নিতে আসা শিশুদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন অভিভাবকরা, আর টিকা নেওয়ার পর শিশুদের শরীরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এ ব্যাপারে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তারা কী ধরনের পরামর্শ দিচ্ছেন সব মিলে জানাবেন।
জি জান্নাত সাথী, আসলে আপনি জানেন যে যে কয়টি জেলা আসলে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তার মধ্যে কুষ্টিয়া জেলা কিন্তু অন্যতম। তো গতকাল থেকে আসলে মূলত এই হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটা শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে কুষ্টিয়া সদর উপজেলার 7টি ইউনিয়নের 21টি কেন্দ্রে কিন্তু টিকাদান কর্মসূচি চালুর মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন যে 21 তারিখ কুষ্টিয়া 14টা ইউনিয়নের 42টা কেন্দ্রে আজকে টিকাদান কর্মসূচি চলছে সকাল থেকে। আজকে 4438 জন শিশুকে টিকা দেওয়া হবে। আর আগামী 10 মে পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলায় টিকা দেওয়া হবে 44,379 জন শিশুকে। তো আমি সকালে কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় রয়েছে, আমি এখানে এসেছি। এখানে কিন্তু গতকাল 70 জন শিশু টিকা নিয়েছিল। আজকেও সকাল থেকে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকরা এখানে নিয়ে আসছেন। ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। আর আপনি যেটা জানতে চেয়েছেন, টিকা দেওয়ার পরে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা, গতকাল যারা টিকা নিয়েছিল তাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আসলে আমরা পাইনি। তারপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা যিনি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন সাজ্জাদ হোসেন। আমরা যদি একটু তার সাথে কথা বলি যে আসলে আপনারা যে টিকাদান কর্মসূচি শুরু করেছেন আসলে এটা কতদিন চলবে এবং আপনারা এখন পর্যন্ত শিশুদেরকে বা অভিভাবকদের কী ধরনের পরামর্শ দিচ্ছেন যদি একটু বলেন। ধন্যবাদ। কুষ্টিয়া সদর উপজেলা আমরা জানেন আপনারা যে এখানে 14টা ইউনিয়ন নিয়ে 42টা ওয়ার্ডে এখানে লোকসংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি। তো আমাদের এই হামরুবেলা 2026 ক্যাম্পেইনে আমাদের উদ্দিষ্ট বাচ্চাদের যাদের টিকা দিব তাদের সংখ্যা 44,379 জন। তো তার মধ্যে গতকালকে আমরা বাচ্চাদের যে টিকা দিয়েছি সেখানে 3257 জনকে টিকা দেওয়া হয়েছে এবং 100% আমাদের অ্যাচিভমেন্ট ছিল। সেখানে আমরা কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমাদের এই টিকা ক্যাম্পে। সেইভাবে আজকেও আমাদের যে টিকা কার্যক্রম চলতেছে, সব বাচ্চারা আসতেছে এবং স্বতঃস্ফূর্তভাবে এই টিকা অংশগ্রহণ করতেছে। আজকে আমাদের টার্গেট 4438 জন এবং সকাল থেকেই জি সাথী শুনছিলেন যে আসলে এই টিকাদান কর্মসূচি আগামী 10 মে পর্যন্ত চলবে এবং শিশুরা আসছেন এবং শিশুর অভিভাবকদেরকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে এই টিকাদান কেন্দ্র থেকে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ কুষ্টিয়া থেকে। নিশ্চয়ই সাজ্জাদ, ধন্যবাদ। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের সাথে অনিয়মের অভিযোগ উঠেছে। 7 মাসের বেতন বকেয়া রেখেই 22 কর্মীকে বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এখন 7 মাস চলতেছে, 7 মাসের মধ্যে আমরা বেতন পাই না। অনেকেরই বেতন ঢুকছে কিন্তু আমার বেতন ঢুকে নাই। কিশোরগঞ্জের সেহেলি আক্তার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার চাকরি নেই। শুধু সেহেলি নন, একইভাবে কোনো নোটিশ ছাড়া চাকরি হারিয়েছেন আরও 21 জন। চাকরিচ্যুতদের অভিযোগ, অনেক আউটসোর্সিং কর্মীর 6 থেকে 7 মাসের বেতন এখনো বকেয়া। 3রা এপ্রিল কিছু কর্মী বেতন পেলেও 160 জনের মধ্যে 22 জন কোনো বেতন পাননি। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা বলতেছেন, কিন্তু আমরা যে যার অবস্থান থেকে এখনো কর্মরত অবস্থায় আছি। অন্যরা বেতন পাইছে, আমরা 22 জন বেতন পাইনি। তখন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, পর বলতেছে যে আপনাদের হয়তো চাকরি নাই 22 জনের। হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত মাসুদ নামে এক ব্যক্তি টাকা দাবি করেছিলেন এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, টাকা না দেয় তাদের চাকরি চলে গেছে। আমাদের আউটসোর্সিং এর মধ্যে গার্লফ্রেন্ড লুক আছে, নাম হচ্ছে মাসুদ। ও আমাকে বলছে যে আমি যদি 2 লক্ষ টাকা দেই তাহলে আমার চাকরি থাকবে। যদি বেতন নিতে চাই 3 মাস পর পর তাকে 10 থেকে 15,000 টাকা দিতে হবে। নিয়োগদানকারী প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না, অভিযোগ চাকরিচ্যুতদের। দীর্ঘ 4-5 বছর যাবত আমরা সবাই নিয়মিত এইভাবে টাকা উঠাইতেছি, কিন্তু এখন আমাদের টাকা নাই। জিজ্ঞেস করলাম কেন, সে গা ছাড়া উত্তর দিয়ে দিছে যে সে কিছু জানে না। মূলত আমরা যারা ডিউটি করতেছি তাদের বেতন নাই, যারা আসে নাই, একদিন কাজও করে নাই, তাদের বেতন হয়েছে, অথচ আমাদের বেতন নাই। আউটসোর্সিং এর নিয়োগ, বেতন ও ছাঁটাই সবকিছুই ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে। হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি, জানান উপপরিচালক। আউটসোর্সিং কর্মচারী সম্পূর্ণভাবে একটা কোম্পানি কর্তৃক নিয়োগকৃত, কাজে এখানে হাসপাতালের পরিচালক বা এখানকার কারোর কোনো এখতিয়ার নেই তাদের বিরুদ্ধে
কোনো কিছু ছাঁটাই বা চাকরিচ্যুত করার পুরো বিষয়টি হচ্ছে তাদের নিয়োগকারী যে গালফ সিকিউরিটিজ কোম্পানি তার এখতিয়ারাধীন। 22 জন কর্মী ছাঁটাইয়ের বিষয়ে অবগত নন বলে জানান গালফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যদি কোনো অভিযোগ থাকে তারা আমাদের কাছে আবেদন করুক, আমাদেরকে জানাক। আমাকে এই পর্যন্ত কেউ কোনো কিছুই জানায় না। ওদের কর্তৃপক্ষ কিন্তু আমি তো কিছুই জানি না। সলিউশনের জন্য আমাকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় সেগুলো আমি অবশ্যই করব। দ্রুত বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ, চাকরিতে পুনর্বহালের জন্য হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন আউটসোর্সিং কর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভাওয়াল জাতীয় উদ্যান। রাজধানীর খুব কাছে এই প্রাকৃতিক বন একসময় ছিল সৌন্দর্যের আধার। ঘন অরণ্যের শীতল ছায়া আর নির্মল বাতাসের জন্য মানুষ ছুটে যেত এই বনের কাছে। দিনের পর দিন অযত্ন অবহেলায় শ্রী হারিয়েছে এই উদ্যান। আগের রূপে ফিরিয়ে আনার দাবি সবার। পাখির কলতান আর নির্মল বাতাসের সমারোহ ছিল ঘন সবুজ বন ভাওয়াল জাতীয় উদ্যান। তখন দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকত এই উদ্যান। রাজধানীর কাছাকাছি হওয়ায় প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে বেড়াতে যেতেন শত শত মানুষ। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই ভিন্ন। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানের বিভিন্ন অবকাঠামো হয়ে পড়েছে জরাজীর্ণ। ভেঙে গেছে বসার বেঞ্চ, নষ্ট হয়ে গেছে বিশ্রামাগার, আর টয়লেটগুলো পরিণত হয়েছে অস্বাস্থ্যকর স্থানে। শুধু অব্যবস্থাপনাই নয়, দেখা দিয়েছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিও। অবাধ প্রবেশ ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কাছে অসহায় সাধারণ মানুষ ও বন বিভাগ। দ্রুত সংস্কার ও নিরাপত্তা জোরদার না করলে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তার আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলবে বলে মনে করছেন দর্শনার্থীরা। জায়গাটা দিন দিন দেখা যাচ্ছে যে এতটুকু লোক আসে না, মানে জায়গাটা আগে যেরকম উপভোগ করতো ওই রকম ভাবে উপভোগ এখন করতে পারতেছে না। সেফটির ব্যাপার স্যাপার আছে, ছিনতাইকারী যাতে না আমাদের কোনো প্রভাব ফেলতে পারে, সরকারের প্রতি আমাদের একটি দৃষ্টি আকর্ষণ রাখতে হবে আমাদের প্রতি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থার কথা বলছেন জেলা প্রশাসক। জনবল সংকট, সিকিউরিটি বৃদ্ধি করা, নান্দনিকতা ফেরত আনা, মানুষের যাবার উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া এবং জাতীয় উদ্যান হিসেবে আমাদের ব্যবহার করার মতো একটা চমৎকার সুন্দর একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। রাজধানীর খুব কাছে এমন এক বনভূমি যেন হারিয়ে না যায়, যত্নে যেন ঠিক থাকে এই উদ্যান, এমনই চাওয়া সবার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ডিবিসি সারা বাংলায় এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।